আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমি ভালো আছি। আমি বাপ্পিচন্দ্র আর্য ট্রেড ইনস্ট্রাক্টর, রওশন কাদের উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া ময়মনসিংহের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আজকে যেহেতু তোমাদের এই করোনা কালে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের অনেক ক্লাস হচ্ছে না, সেই জন্য তোমাদের এই সামান্য তোমাদের ক্ষতি পুষে ওঠার জন্য আমাদের এই সামান্য প্রয়াস। আজকে তোমাদের দশম শ্রেণী ভূগোল শাখায় আমি একটা ক্লাস নিব, বেস মেকিং ট্রেড 1 দ্বিতীয় পত্রের ক্লাস নিব। এই আজকে বেস মেকিং প্রথম অধ্যায় একটা ক্লাসের প্রথম অধ্যায় নাম হলো বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরা দশম শ্রেণী উঠছো, সামনে তোমরা এইচএসসি পরীক্ষা দিবে। এই অধ্যায়টার সম্বন্ধে তোমাদের পরিপূর্ণ একটা ধারণা থাকতে হবে। যে ধারণা, তাহলে যদি আমি সংক্ষেপে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান শুরুতে বলতে যাই, বাংলাদেশের পোশাক শিল্পের প্রথমে যাত্রা শুরু হয় এলো 60 দশকের শুরু থেকে। এমনকি 1960 সালে ঢাকা উত্তরতে প্রথম গার্মেন্টস কোম্পানি স্থাপিত হয়, যার নাম হলো রিয়াজ গার্মেন্টস। কিন্তু তখনকার যে পোশাক ওইগুলা দেশীয় বাজারে বিক্রি হতো। পরবর্তীতে 70 দশকের দিকে পরে আমাদের পোশাক আমরা রপ্তানি শুরু করি। তখন থেকেই এখন পর্যন্ত বাংলাদেশের এই পোশাকের অবস্থান, যা নাকি আমাদের আয়ের প্রায় 80% আয় আসে এই গার্মেন্টস শিল্প থেকে। এই শিল্পে প্রায় সরাসরি কর্মরত আছে 35 লাখের উপরে লোক, তার মধ্যে 80% হলো নারী। আমাদের এই প্রত্যক্ষ হিসাব করি, এই গার্মেন্টস শিল্পের সাথে প্রায় 1,20 লাখের উপরে লোক হলো জড়িত। বর্তমান সরকার এই গার্মেন্টস শিল্প এগিয়ে নেওয়ার জন্য যেমন শিক্ষা খাতে, এমনকি এই শিল্প যে আগে তার থেকে অনেক সংগঠন তৈরি হয়েছে, যেমন বিজিএমই, বিকিএমই, এগুলো অনেক সংগঠন তৈরি হয়েছে। এমনকি তোমাদের লেখাপড়ার জন্য দেখা যায় স্কুল লেভেলে গার্মেন্টস দিয়েছে। তারপরে তোমরা এই স্কুল লেভেলে গার্মেন্টস মানে ড্রেস মেকিং সম্বন্ধে তোমরা স্বীকার করো, তোমরা পরে এটা উচ্চতর নির্ভর, তোমরা এই ইচ্ছা করলে এখানে পাশ করো পলিটেকনিক, টেক্সটাইল কলেজ, এগুলো তোমরা করতে পারো, ডিপ্লোমা করতে পারবা, পরে তোমরা বিএসসি করতে পারবা, এর উপর পরে তোমরা পিএইচডি যদি চাও তোমরা এটা করতে পারবে। সেজন্য আমাদের সরকার কিন্তু এই গার্মেন্টস শিল্পের অনেক প্রসারের কাজ করছে। সেই জন্য বাংলাদেশে বর্তমানে এই 17 কোটি জনসংখ্যার মধ্যে এই গার্মেন্টস শিল্প হলো একটা অন্যতম একটা জিনিস, যার জন্য আমাদের দেশে এখনকার আমরা সর্বত্র দেশে আমরা পরিণত হয়েছি। এই জন্য আজকে আমাদের পোশাক শিল্প অবস্থানে ভূমিকা করলাম। এখন এই অধ্যায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো পোশাক শিল্প কারখানায় পোশাক প্রস্তুত প্রণালী সহকারে দেখো। এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় আসে। সেজন্য আজকে তোমাদের এই অধ্যায় এই প্রস্তুত প্রণালী সম্বন্ধে আমি তোমাদের শেখাবো। পোশাক প্রস্তুত প্রণালীর দাম মানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রসেস। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে প্রথমে আসলে ক্রেতা মানে বায়ার, যা নাকি যে বায়ার সৃষ্টি না হলে আমাদের কিন্তু এই গার্মেন্টস, যা নাকি এই বায়ারের মধ্যে বেশিরভাগ বাইরে কিন্তু আমাদের হলো বিদেশি বায়ার। কারণ আমরা যা গার্মেন্টস বেশিরভাগই যারা তৈরি হয় সেগুলো কিন্তু বিদেশি। তাহলে বায়ারের ক্রেতার পরে কি হয়, ক্রেতা কি করে, তাদের পছন্দ অনুযায়ী যেমন চাহিদা অনুযায়ী কি করে অর্ডার করে। সেই অর্ডার করার পর তারপরে গার্মেন্টস বা শিল্প কারখানা কি করে, প্রথমে ওইটা হলো পরিপূর্ণ করে, মানে কি প্ল্যানিং করে। প্ল্যানিং করার পরে কি করে কাঁচামাল সংগ্রহ, মানে র মেটেরিয়াল গুলা সংগ্রহ করে। কাঁচামাল সংগ্রহ করার কি করে প্যাটার্ন প্রস্তুত করে, মানে প্যাটার্ন ম্যানুফ্যাকচারিং করে। তাহলে আমরা যে পরিকল্পনা দিতে যাই, প্রথম কি করে পরিকল্পনার পর কি করে মেশিন পরিকল্পনা, মানে বাইরে যে অর্ডার দিচ্ছে সেই অর্ডার অনুযায়ী আমাদের কিরকম আমার কতটুকু আমার মেশিন লাগে সেটার পরিকল্পনা করতে হয়। তাহলে যদি 100 পিসের একটা যদি শার্টের অর্ডারে যদি তোমার যে গুণের মেশিন 1000 পিস অর্ডার দেয়, কিন্তু মেশিন কিন্তু 800 পিস দেয়, সেই জন্য মেশিনে একটা পরিকল্পনা করতে হয়। মেশিনে পরিকল্পনা করার পর কি করতে হয়, কাঁচামালের র মেটেরিয়াল প্ল্যানিং করতে হয়। মানে র মেটেরিয়াল বলতে আমরা কি বুঝি, যে পোশাকের কাঁচামালের মধ্যে পোশাকের প্রধান কাঁচামাল আমরা যা বুঝি, প্রধান কাঁচামাল কি ফেব্রিক বা আমরা কাপড়। এই ফেব্রিকের মধ্যে আছে ওভেন ফেব্রিক আছে, হিট ফেব্রিক আছে, এরকম। তারপর আছে আনবসরিং কাঁচামাল আছে, যেমন সুইং অ্যাসেসরিজের মধ্যে আছে, ফিনিশ অ্যাসেসরিজ আছে, সেইগুলা। তারপরে কি করতে হয় আমাদের কাটিং এর পরিমাণ, যেমন বাইরে যে অর্ডার দিয়ে সেই অর্ডারের জন্য আমাদের কি করতে হয়, কাটিং এর জন্য পরিমাণ করতে হয়। যে বাইরে যে অর্ডার সেই অর্ডারের জন্য আমাদের পোশাকের আদর্শ মাপ অনুযায়ী আমাদের কাটিং করতে হয়। তারপরে যেহেতু বলছিলাম কাঁচামাল সংগ্রহ করে সেটা আবার কি করা হয়, রক্ষণ করা হয়। এই রক্ষণ মানে কি, কাঁচামালকে স্টোরেজ করতে হয়। যে আমার যে ম্যানুফ্যাকচারিং শুরুতে একরকম কাঁচামাল লাগবে, মাছকে একরকম শেষের দিয়ে একরকম, সেজন্য কি কাঁচামালগুলো রক্ষণ করতে হয়। ঠিক আছে, তারপরে বলছিলাম কি প্যাটার্ন প্রস্তুত করা, মানে প্যাটার্নটা হলো একটা পোশাকের হুবহু নমুনা প্রস্তুত করা হলো প্যাটার্ন। সে একটা মানে প্যাটার্ন প্রস্তুত মানে ডিজাইন
ডিজাইন করা, একটা পোশাকের যে বাইরে যে অর্ডার সেই অনুযায়ী একটা ডিজাইন তৈরি করে, সে একটা শক্ত সমতল একটা কাগজের উপর দিয়ে একটা নকশা তৈরি করা হলো প্যাটার্ন। প্যাটার্ন বরাবর কি স্যাম্পল তৈরি করে। স্যাম্পল হলো একটা পোশাকের নমুনা, একটা পোশাক শুরু একটা নমুনা পোশাক তৈরি করা বাইরের অর্ডার অনুযায়ী। পরে এই স্যাম্পলটা করা হয় কি বাইরের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যে বাইরে যে অর্ডার দিচ্ছে সেই অনুযায়ী স্যাম্পলটা ঠিক আছে কিনা, সেই স্যাম্পলটা সাথে তারা যদি বলে না স্যাম্পল ঠিক আছে, তাহলে পোশাক বলে তারা অর্ডারটাকে কি করে তার অর্ডারটা চালিয়ে যায়। আর যদি দেখা যায় স্যাম্পলটা ঠিক না হয়, তাহলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। সেই স্যাম্পল অনেক গুরুত্বপূর্ণ। স্যাম্পল তৈরি করার কি প্যাটার্ন গ্রেডিং করতে হয়। যেমন প্যাটার্ন গ্রেডিং বলতে আমরা বুঝি, যেমন আমাদের পোশাকের তো বিভিন্ন সাইজ থাকে, যেমন আমি ছোটদের একটা বড়দের একটা সাইজ, সেই অনুযায়ী প্যাটার্ন দেখতে হয় গ্রেডিং করতে হয়। সেই গ্রেডিং করার পরে কি করা হয় মার্কার মেকিং করতে হয়। তাহলে আমি যদি কাটিং পরিকল্পনা আর প্যাটার্ন গ্রেডিং পরিমাণ দুটো মিলে কিন্তু তারপর কি করতে হয় মার্কার মেকিং করতে হয়। যেমন আমি তীরতে বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝার শুরুতে মার্কার মেকিং করতে হয়। মার্কারটা কি? মার্কার হলো একটা ধরনের একটি শক্ত কাগজ, যার উপরে পোশাকের হুবহু নমুনা বাইরে অর্ডার অনুযায়ী অঙ্কিত করে পরে তোমার এলো পোশাক কর্তন করা হয়। পোশাক তো অনেক স্তর স্তর থাকে, তার উপরে এই মার্কার বিছিয়ে তার উপরে নকশা ডিজাইন অনুযায়ী কি হয় বিভিন্ন ধরনের কাটিং মেশিন আছে, তা দিয়ে কি কাটতে হয়। তাহলে মার্কার মেকিং করার পর কি করতে হয় মার্কার তৈরি করা হয়। মার্কার তৈরি করার জন্য কি করার পরে এলো ফেব্রিক স্প্রেডিং করতে। ফেব্রিক স্প্রেডিং মানে এলো কাপড় বিছানো। কাপড় বিছানো হয় একটা শক্ত সমতল একটা টেবিল বা এই উপরে একটা কাপড় বিছানো দেওয়া। কাপড় ইচ্ছা করলে তোমরা একটা স্তর স্তরে কাপড় বিছানো থাকে, একটা বাইরের অর্ডার বা এর অনুযায়ী তোমাদের কাপড় বিছানো থাকে। তারপর হলো ফেব্রিক কাটিং করতে হয়। যেমন কাপড় বিছেছি বিছানো করে কাটিং করতে হবে, সেই কাটিংটা করতে হয় কেমনে? ওই যে স্প্রেডিং তো কাপড়ের উপরে মার্কার বিছানোর পর কি ফেব্রিক কাটিং এর জন্য কি আমাদের অনেক রকম মেশিন আছে। ফেব্রিক কাটিং মেশিন যেমন আমরা বলি যেমন ডিল মেশিন আছে, স্ট্রেট মেশিন আছে, বিভিন্ন ধরনের মেশিন আছে। মেশিনের মাধ্যমে কি আমাদের ফেব্রিক কাটিং করতে হয়। কাটিং করার পর আমরা কি করি ফেব্রিকের শোডিং মানে আলাদা করি। এই শোডিং ব্যাপার হয় বাইরে অর্ডার দিছে অর্ডার এবং কি কাপড়ের মাপ অনুযায়ী আলাদা আলাদা শোডিং করতে। শোডিং করার পর আমরা কি করি নাম্বারিং করি। যেমন নাম্বারিং আগে বলছিলাম, নাম্বারিংটা হলো এরকম যে বড়দের পোশাক কাটিং করলে একরকম ভাবে নাম্বারিং করে রাখতে, ছোটদের পোশাক একরকম, বা পোশাকের সাইজ আছে যেমন আমরা সাইজ বলি এক্সেল, ডাবল এক্সেল, 3XL, এইভাবে একটা নাম্বারিং করে আলাদা রাখতে হয়। তারপর ইন্সপেকশন মানে কি ওই পোশাকটা কি পরিদর্শন করতে হয়। ইন্সপেকশন বাংলা আমাদের পরিদর্শন বা এটা ত্রুটিপূর্ণ যদি কোনো কিছু থাকে পোশাকে, সেটা আমাদের কি হয় সেটা আমাদের চেক দিতে হয় যে না এটা ঠিক আছে। ইন্সপেকশন যদি সব ঠিক থাকে তারপরে ওটাকে আবার বান্ডেলিং করতে হবে, নাকি এটা একটা খন্ডিত কাপড় গুলো বান্ডেলিং করে রাখতে হয়। বান্ডেলিং করার পর কি সুইং বলতে আমরা কি বুঝি? সুইং মানে সেলাইকরণের উপকরণ করতে হয় অনেক ধাপ আছে। ধাপে ধাপে সেলাই করতে এই কাপড়ের হলো গ্রেডিং অনুযায়ী কি হয় আমাদের প্রত্যেকটা কাপড়ের হলো আবার বান্ডেলিং অনুযায়ী আমাদের কি করতে হয় সুইং করতে হয়। সুইং করার পর আমরা কি করি ইন্সপেকশন। কারণ ইন্সপেকশন সুইং করার পর করতে হয়, কারণ আমরা যদি সেলাই করলে কাপড় অনেক সময় কুচকে যেতে পারে, সেলাই একা বাঁকা হতে পারে, সেলাই বিভিন্ন ত্রুটি থাকতে পারে। তারপরে আমরা কি করি ইন্সপেকশন করি। এই ইন্সপেকশনটা করে আবার দেখতে হয় পোশাকের কোনো ত্রুটি আছে কিনা, বাইরে যে পরিমাণ অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমাদের পোশাকের মাপ ঠিক আছে কিনা, মোটামুটি সবকিছুই করতে হয়। তারপরে আছে ফিনিশিং হলো পোশাকের তৈরিকৃত পোশাকের সর্বশেষ ধাপ। এই ফিনিশিং এ খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। এই ফিনিশিং এ কাপড় আয়রন করতে হয়, ফিনিশিং এ কাপড়ের বাস ঠিক আছে কিনা সবকিছু দেখতে হয়। তারপরে এই ফিনিশিং এর মধ্যে কি করতে হয় আমাদের কাপড়গুলো প্যাকিং করতে হয়। প্যাকিং করার পর এই কাপড়গুলো করে গিয়ে আমরা কার্টুনিং করি। কার্টুনিং করা হয় এই জন্য যে প্যাকিং কিন্তু কাপড় অনেকগুলো বাইরে অর্ডার অনুযায়ী একটা কার্টুনের মধ্যে এই পোশাকগুলো আমরা রেখে পরে আমরা কি করি ডেলিভারি করি। ডেলিভারি এলো পোশাকের একদম শেষ ধাপ। ডেলিভারি করে আমরা কি করতেছি আমরা ক্রেতার কাছে আমরা পাঠিয়েছি। ডেলিভারি আমরা বা এটাকে আমরা শিপমেন্টও বলতে পারি যে পোশাকের একদম শেষ। তাহলে আমরা যে ক্রেতা যেমন তাহলে আমরা কি ক্রেতার একটা চাহিদা অনুযায়ী সমস্ত কিছু করার পরে একবারে ডেলিভারি হলে এলো পোশাকের যে এই পোশাক প্রস্তুত প্রণালীর ধাপ প্রায় শেষের দিকে। এর মাঝখানে তোমাদের আরো জানতে হবে যে এই যে কাটিং পরিকল্পনা, তারপরে এই যে ইন্সপেকশন, এগুলো সম্বন্ধে তোমাদের পরিপূর্ণ একটা ধারণা থাকতে হবে। যাই হোক আজকে তোমাদের এলো টেট 1 দ্বিতীয় পত্রে তোমাদের এই প্রথম ক্লাস এলো। পরবর্তীতে আশা করি যে তোমার আরেকটা ক্লাস চলছে, তোমরা ভালোভাবে করোনার মধ্যে তোমরা
প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যাবো না, যদি যাওয়া মাস্ক ব্যবহার করবে, বাসা থেকে আসলে পরে বাসায় আসলে পরে গরম সামান্য হাত ধুবে। যদি এই আর তোমরা যে সামনে তো তোমাদের এসি করতে তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু পড়া ঠিকই তোমাদের চালিয়ে দিতে হবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু দেখা যায় কি স্কুল করলে দেখা যায় তোমাদের যে নির্দিষ্ট টাইম পরীক্ষা তোমাদের হওয়ার সম্ভাবনা আছে, সেজন্যই তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। এই বলে আমি আমার আজকে ক্লাস শেষ করছি, তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম। ভালো লাগে না।